তিতলি, অশুভ শক্তি বিনা আমন্ত্রণে কারুর ঘরে প্রবেশ করে না তথাগত বাবু। মিত্রমশাই, আপনি আমাদের বাঁচান। কেউ এদের পথ দেখায়। খুব দেরি হয়ে গেল। বৌদি, তিতলি আর ওর দুই বোন ঘরে কোথাও নেই। এই ফলও কি তোমার সব প্রশ্নের উত্তর দেবে? তার জন্য করা সাধনা কখনো পাপ হতে পারে না স্থবির। অধর্মের বিনাশ তোমাকেই করতে হবে কৃষ্ণ। সে কর ছিঁড়ে গেছে। ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া কোনো গল্প যখন বর্তমানে ফিরে আসে, তখন তা বয়ে আনে ধ্বংসের বার্তা। আজ থেকে 1000 বছর আগে সম্পুর রাজবংশের এক গোপন মাঠে ঝরানো হয়েছিল নিরপরাধের রক্ত। শিষ্য বজ্রকেতুর চরম বিশ্বাসঘাতকতা আর ভগবান হীরকের চরণে 3টি কিশোরীর বলিদান জন্ম দিয়েছিল এক অবিনশ্বর অভিশাপের। এই অভিশাপ কি কখনো শেষ হবে, সেটি জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। এটি একটি ভারত বাংলা ওয়েব সিরিজ, যেটার কয়েকটি পর্ব রয়েছে। তো সিনেমাটির প্রথম অংশের কাহিনীটি 1000 বছর আগে সম্পুর রাজবংশের একটি মঠের দৃশ্য দিয়ে শুরু হয়, যেখানে একজন প্রধান বৌদ্ধ ভিক্ষুক ভগবান বুদ্ধের মূর্তির সামনে ধ্যান করছিলেন। তখন তার প্রিয় শিষ্য বোধিভদ্র কিছু গ্রামবাসীদের সাথে সেখানে উপস্থিত হয়। তারা বৌদ্ধ ভিক্ষুকের কাছে তাদের অভিযোগ জানাতে এসেছিলেন যে তার অন্য এক শিষ্য বজ্রকেতু এবং তার সহযোগীরা মিলে গ্রামের 3 জন যুবতী মেয়েকে অপহরণ করেছে। এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষুক বজ্রকেতুর কাছে যান। তখন তিনি দেখতে পান যে বজ্রকেতু ইতিমধ্যেই 3 জন কিশোরীর মাথা কেটে ভগবান হীরক এবং মাতার চরণে অর্পণ করেছে। তখন দেখা যায় যে ভগবান হীরক এবং মাতার মূর্তিতে একটি অদ্ভুত লাল আভা ছড়িয়ে পড়েছে। এই কাণ্ড দেখে প্রধান ভিক্ষুক অত্যন্ত ক্রোধান্বিত হন। পরবর্তী দৃশ্যে দেখা যায় শুভ নামে এক ব্যক্তি কম দামে জমি কেনার জন্য টোটোতে করে এক জায়গায় যাচ্ছে, কারণ ওই জমির চারিপাশটা ভুতুড়ে বলে স্থানীয় লোকেরা জানায়। তবে শুভর সেই সব কথাতে বিন্দুমাত্র বিশ্বাস নেই। টোটো চালক ও শুভকে ওই একই কথা জানায়, কিন্তু ওই জমির সামনে দিয়ে একটি হাইওয়ে তৈরি হবে, ফলে ওই জায়গার দাম কয়েক গুণ বেড়ে যাবে। সন্ধ্যা নামার আগে শুভকে সেই জায়গাতে পৌঁছাতে হতো, তাই সে দ্রুত তার যাত্রা সম্পূর্ণ করতে চাইছিল। এরপরে শুভর বৌদি উর্মিকে দেখা যায়, যার আর্থারাইটিস থাকার কারণে সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারছিল না। তখন উর্মি তার কাজের মেয়ে ঐশীকে বাগানের ঘাস পরিষ্কার করার জন্য বলে, কারণ ইদানিং মশার মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। ঐশী উর্মিকে জানায় যে সে 4 দিনের জন্য বাড়ি যাচ্ছে, তাই তার পরিবর্তে লতা নামে অন্য এক মেয়ে কাজে আসবে। এরপর ঐশী যখন বাগানে কাজ করতে যায়, তখন সে 1000 বছর আগের ভগবান হীরকের মূর্তির সন্ধান পায়। সে ওই মূর্তিটির মুহূর্ত না বুঝেই সেটি তাদের পুজোর ঘরে কানাইয়ের মূর্তির পাশে রেখে দেয়। সেখানে ওই মূর্তির অদ্ভুত লাল আভা দেখা যায় এবং মূর্তির ভেতর থেকে এক প্রকাশ্য শব্দ শোনা যেতে শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় শুভ যখন টোটোতে করে তার গন্তব্যের দিকে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে তার টোটোটি বন্ধ হয়ে যায়। টোটো চালক শুভকে জানায় যে সে যেখানে যেতে চায় সেই জমিটি খুব কাছেই। তখন শুভ হেঁটেই রওনা দেয়। পথে যেতে যেতে রাত হয়ে যায়। শুভ যখন তার জমির কাছে পৌঁছায়, তখন সে এক মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। মেয়েটি তাকে সেখান থেকে চলে যেতে বলে। ভয়ে শুভ পালানোর চেষ্টা করলে মাটির নিচ থেকে একটি ভয়াবহ হাত বেরিয়ে এসে তার পা চেপে ধরে। শুভর এই বিপদে হঠাৎ করে সেখানে কৃষ্ণানন্দ মৈত্র নামের একজন তান্ত্রিক আবির্ভূত হন। গ্রামবাসী তাকে অগম বাগশী নামে চেনে। তিনি তার অলৌকিক ক্ষমতা দিয়ে শুভকে রক্ষা করেন এবং অশুভ আত্মাকে তাড়ান। তান্ত্রিক পুলিশের সহযোগিতায় ওই স্থান থেকে একটি মেয়ের কঙ্কাল উদ্ধার করেন। তিনি জানান 4 বছর আগে ওই মেয়েটিকে সেখানে নির্মমভাবে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছিল। তান্ত্রিক মেয়েটির নাম, ঠিকানা এবং তার খুনিদের সম্পর্কেও বিস্তারিত তথ্য পুলিশকে দেন। ভুতুড়ে হাতের খামচিতে শুভর পায়ে গভীর ক্ষতর সৃষ্টি হয়, যার ফলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। পুলিশ শুভকে তান্ত্রিকের রহস্যময় শক্তির সম্পর্কে জানায়। কেউ জানে না তিনি কোথা থেকে এসেছেন, এমনকি অনেকে সন্দেহ করেন তিনি আদৌ মানুষ কিনা। অন্যদিকে উর্মি এবং তার স্বামীর মধ্যে তাদের মেয়ে তিতলিকে নিয়ে কথা হতে দেখা যায়। তিতলির বাবা তাকে পড়াশোনার জন্য কলকাতায় পাঠাতে চাইলেও মা উর্মি তাতে রাজি নন।
উর্মি তার মেয়ের স্মার্টফোন ব্যবহারের প্রতিও বিরক্ত। এদিকে তিতলি তার বন্ধু স্যামির সাথে কথা বলছে। মজার বিষয় হলো তিতলি স্যামির সাথে কখনো সরাসরি দেখা করেনি এবং স্যামির সাথে তার অনলাইনে পরিচয় হয়। তিতলি সবসময় অনলাইনে কথা বলতো এবং সেখানেই ব্যস্ত থাকতো। তার দুই বোন অঙ্কিতা আর অন্তরা, যারা আসলে শুভর মেয়ে, তাকে এই বিষয় নিয়ে সবসময় খেপাতো। এখানে জানিয়ে রাখি যে শুভ হলো উর্মির স্বামীর ছোট ভাই। এরপর আমরা কৃষ্ণকে দেখি, যে একটি অলৌকিক দৃশ্য দেখতে পায়। সেই দৃশ্যে সে দেখে যে শুভর পুরো পরিবারকে কেউ নির্মমভাবে মেরে ফেলেছে এবং তিতলির মাথা কাটা অবস্থায় পড়ে আছে। ঠিক সেই সময় প্রধান সন্ন্যাসী দীপঙ্করের আত্মা কৃষ্ণের কাছে আসে এবং তাকে বলে যে এখন সময় এসেছে সেই 100 বছরের পুরনো অভিশাপ ভাঙার। গুরুর আদেশ পেয়ে কৃষ্ণ সাথে সাথে প্রস্তুত হয়ে যায়। তখনই শুভ বাড়ি ফেরে। তখনই তার বৌদি উর্মি তার পায়ের চোট দেখে চিন্তিত হয়ে পড়ে এবং জানতে চায় তার কি হয়েছে। আর তার তো আগামীকাল বাড়িতে ফেরার কথা ছিল এবং সে কি জমিটা দেখেছে, কিন্তু শুভ সব পরে বলবে বলে এড়িয়ে যায়। উর্মি জানায় যে তার স্ত্রী রিমা বাহিরে গেছে। শুভ রিমাকে ফোন করে, যে তখন কেনাকাটা করছিল। রিমা জানায় যে সে কোনো ট্যাক্সি পাচ্ছে না, তাই হেঁটেই বাড়ি ফিরছে এবং সে বাড়ির খুব কাছেই আছে। ফোন রাখার পর রিমা অনুভব করে যে একটি নারীর আত্মা তাকে তাড়া করছে। এদিকে কৃষ্ণ শুভর বাড়িতে পৌঁছে সবাইকে সতর্ক করে যে তাদের পরিবার বড় বিপদে আছে। এইভাবেই প্রথম পর্বটি শেষ হয়। দ্বিতীয় পর্বের শুরুতে আমরা 20 বছর আগের একটি গল্প দেখি। সেখানে টনিয়া নামে 8 থেকে 10 বছরের একটি ছেলে এবং তার মা মায়ারানীকে দেখানো হয়। মায়ারানী তার স্বামীর অনুপস্থিতিতে ছেলেকে নিয়ে একা থাকতেন এবং মাছ পরিষ্কার করছিলেন। বাহিরে একটি কুকুর অনবরত ডাকছিল বলে টনিয়া খুব রেগে যায়। তার মা তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বলেন যে ওটা তো একটা কুকুর, অত রাগ করার কি আছে। মায়া কিছুক্ষণের জন্য বাহিরে যাওয়ার সময় টনিয়াকে মাছগুলো দেখে রাখতে বলেন, কিন্তু ফিরে এসে তিনি দেখেন তার ছেলে ঘরে নেই এবং মাছ কাটার কাঁটাটিও গায়েব। বাহিরে গিয়ে তিনি দেখেন যে টনিয়া সেই কাঁটাটি দিয়ে কুকুরটিকে মেরে ফেলেছে এবং বলছে যে সে আর কোনোদিন ডাকবে না। অর্থাৎ টনিয়া ছোটবেলা থেকে খুব হিংস্র প্রকৃতির ছিল। বর্তমানে কৃষ্ণকে দেখা যাচ্ছে, যিনি শুভর পুরো পরিবারকে সতর্ক করছেন যে তাদের পরিবার বিপদে আছে। তিনি জানতে চান পরিবারের সবাই বাড়িতে আছে কিনা। শুভ জানায় তার স্ত্রী কেনাকাটা করতে বাহিরে গেছেন। ঠিক সেই মুহূর্তে সেখানে তিতলি আসে। কৃষ্ণ তিতলিকে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি জানেন যে সময় মতো কিছু না করলে বাচ্চাটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। তার ধ্যানে তিনি এই পরিবারকে বিপদে দেখেছিলেন। অন্যদিকে রিমা এক মহিলার ভূতের কবলে পড়ে ভীষণ ভয় পেয়ে যায়। তবে ঠিক সময় শুভ এবং কৃষ্ণ সেখানে পৌঁছে যান। কৃষ্ণ মাটিতে ছাই ছিটিয়ে বুঝতে পারেন যে সেখানে একটি ভয়ঙ্কর আত্মা রয়েছে। তিনি শুভ ও রিমাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলেন। আত্মাটি চাইলে রিমাকে অনেক আগেই ক্ষতি করতে পারত, কিন্তু তা করেনি। এরপর মাধুরী নামের এক মেয়েকে দেখা যায়, যে কলকাতায় একটি গাড়ির জন্য অপেক্ষা করছিল, কিন্তু কোনো গাড়ি থামছিল না। তখনই একটি ছেলে তাকে তার গাড়িতে লিফট দেয়। অনেক না বলার সত্ত্বেও মেয়েটি তার গাড়িতে উঠে পড়ে, কারণ ছেলেটি বারবার জোর করছিল যে জায়গাটি নিরাপদ নয়। এদিকে শুভর বাড়িতে তার বড় ভাই, যিনি একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক, কৃষ্ণের কথায় মোটেও বিশ্বাস করেন না। তিনি মনে করেন রিমার কেবল দৃষ্টিভ্রম হচ্ছে এবং কৃষ্ণকে স্রেফ একজন অর্থলোভী প্রতারক হিসেবে অভিযুক্ত করেন। তবে কৃষ্ণ যাওয়ার সময় শুভকে তার ফোন নাম্বার দেন এবং বলেন কোনো সাহায্যের প্রয়োজন হলে যেন দেরি না করে তাকে কল করেন। শুভ তার ভাইয়ের ব্যবহারের জন্য ক্ষমা চান, কিন্তু কৃষ্ণ জানান যে তিনি এই ধরনের অপমান বহু আগেই গায়ে মাখা ছেড়ে দিয়েছেন। রাতে দেখা যায় স্যামি তিতলির মেসেজের উত্তর দিচ্ছে না। আসলে যে ছেলেটি মাধুরীকে লিফট দিয়েছিল সেই হলো স্যামি, তিতলির বয়ফ্রেন্ড। তাকে দেখে খুব একটা স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছিল না। মধ্যরাতে অঙ্কিতা যখন বাথরুমে যায়, তখন একটি আত্মা তাকে ভয় দেখাতে শুরু করে। সে অত্যন্ত ভীত অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে আসে। তার বোনেরা বারবার জানতে চায় কি হয়েছে, কিন্তু সে ভয়ে গুটিয়ে গিয়েছিল। অন্যদিকে স্যামি মাধুরীকে একটি নির্জন জায়গায় নিয়ে যাচ্ছিল। মাধুরী যখন বুঝতে পারে যে ছেলেটি খুব একটা সুবিধাজনক না, তখন সে পুলিশকে ফোন করার চেষ্টা করে। আর তখনই স্যামি তার মাথা গাড়ির সাথে ঠুকে দিয়ে অজ্ঞান করে দেয়। ঠিক সেই সময় কৃষ্ণ তার অলৌকিক দৃষ্টি দিয়ে দেখতে পান যে 100 বছর আগের বজ্রকেতু এবং তার সঙ্গীরা কিভাবে জঙ্গল থেকে 3টি মেয়েকে তুলে এনেছিল। অর্থাৎ গ্রামবাসীদের ধারণাই ঠিক ছিল। বর্তমানে স্যামি তিতলির সাথে ফোনে কথা বলছিল এবং তার কাছে আপত্তিকর ছবি চাইছিল। তিতলি না করে দেয়।
কিন্তু তখনই সেখানে তার মা উর্মি চলে আসে। উর্মি তিতলির উপরে রেগে গিয়ে বলেন যে তার বাবা তাকে পড়াশোনার জন্য কলকাতায় পাঠাতে চেয়েছিলেন, কিন্তু এখন আর তাকে কোথাও যেতে দেওয়া হবে না। তিতলি এতে খুব মন খারাপ করে, কারণ সে কলকাতায় গিয়ে পড়াশোনার পাশাপাশি স্যামির সাথেও দেখা করতে চেয়েছিল। রাগে সে নিজেকে বাথরুমে আটকে ফেলে এবং কাঁদতে থাকে। বাথরুমে বসে তিতলি স্যামির জন্য কিছু ছবি তোলে এবং তাকে পাঠিয়ে দেয়। সে ভুলবশত ভাবছিল যে কেবল স্বামী তাকে ভালোবাসে এবং তার বাবা মা তার শত্রু। তিতলি বয়সে ছোট হওয়ায় সে ভালো মন্দের পার্থক্য বুঝতে পারছিল না। স্বামীকে একটি মাংসের দোকানের সামনে দেখা যায়। মাংস কাটার দৃশ্য দেখে তার মনে পুরনো কিছু স্মৃতি উদয় হয় এবং হঠাৎ তার হাতে একটি তীরের চিহ্ন ফুটে ওঠে, যা তাকে বেশ অস্বস্তিতে ফেলে দেয়। এরপর স্বামী তার আস্তানায় যায়, যেখানে তার আরো 2 সঙ্গী ছিল। জানা যায় যে তারা আসলে মেয়েদের অপহরণ করে টাকার বিনিময়ে বিদেশে পাচার করে। স্যামি সেই মাধুরী নামে মেয়েটিকেও নিয়ে এসে বন্দি করে রাখে এবং তাকেও পাচার করার পরিকল্পনা করে। স্যামি তার বন্ধুদের জানায় যে খুব শীঘ্রই আরো একটি নতুন পাখি আসছে। স্যামি আসলে তিতলির কথা বলছিল এবং সে তিতলিকেও পাচার করে দিতে চায়। এইভাবেই দ্বিতীয় পর্বটি শেষ হয়। তৃতীয় পর্বের শুরুতে টেনিয়াকে দেখা যায়, যে বড় হয়ে আরো খারাপ হয়ে গেছে। সে লুকিয়ে মহিলাদের স্নানের ভিডিও রেকর্ড করে বিক্রি করত। ধরা পড়ার পর তাকে মারধর করা হলেও সে উল্টো তাদের পিটিয়ে পালিয়ে যায়। অন্যদিকে উর্মি তার নতুন গৃহকর্মী লতাকে পুজোর কাজ বুঝিয়ে দেন, কারণ তার পায়ের জন্য সে উপরে উঠতে পারে না। লতা উপরে গিয়ে পুজো করার সময় লর্ড হিরকের মূর্তিতে একটি অপরাজিতা ফুল দেয়। এর ফলে বাড়িতে কিছু অলৌকিক ঘটনা ঘটে, যেমন বাতি নিভে যাওয়া, যা ইঙ্গিত করে দেয় যে অভিশাপটি আবার স্বয়ংক্রিয় হয়ে উঠেছে। এরপর দেখা যায় যে উর্মি ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ নিচের তলা থেকে কারো কান্নার শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে অনেক কষ্টে নিচে গিয়ে দেখে যে তিতলি উল্টো দিকে মুখ করে কাঁদছে। উর্মি যখন তার কাছে যায়, তিতলি মুখ ফিরে ঘুরতেই সে দেখতে পায় যে এটি তিতলি নয়, বরং অন্য এক মেয়ের ভূত। সেই আত্মাটি উর্মির দিকে তাকিয়ে জোরে চিৎকার করে ওঠে। উর্মি ভয়ে সিঁড়ি দিয়ে নামার সময় সেখানে পা পিছলে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর উর্মি রিমা এবং শুভকে সবকিছু খুলে বলে এবং অবিলম্বে কৃষ্ণকে আসার জন্য অনুরোধ করে। কৃষ্ণ তাদের বাড়িতে এসে জানান যে তাদের বাড়িতে 3টি মেয়ের আত্মা ঘুরে বেড়াচ্ছে। এই আত্মাগুলো সেখানে আসার কারণ হলো একটি অভিশপ্ত প্রাচীন বস্তু, যা তারা অজান্তেই বাড়িতে নিয়ে এসেছে, যদিও পরিবারের সবাই দাবি করে যে তারা এমন কিছু নিয়ে আসেনি। এদিকে তিতলি মনোবিজ্ঞানের ছাত্রী হওয়ায় সে ভূত প্রেতে বিশ্বাস করে না। সে মনে করে এগুলো সব মনের ভুল বা শেয়ার্ড সাইকোসিস। এদিকে স্যামি তিতলিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে পালানোর জন্য প্ররোচিত করছিল। তিতলির বাবা মায়ের সম্পর্ক মেনে নেবে না জেনে সে তার 2 বোন অঙ্কিতা ও অন্তরাকে সাথে নিয়ে বাড়ি ছাড়ার পরিকল্পনা করে। কৃষ্ণ বুঝতে পারেন তিতলির জীবন বিপদের মুখে। তিনি তিতলির যাওয়ার পথে পবিত্র ছাই ছিটিয়ে দেন এবং দেখতে পান যে সে ছাই তিতলিকে অনুসরণ করছে। রাতে তিতলি ও তার 2 বোন সবাই মিলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে রিমা তাদের ঘরে গিয়ে দেখে যে সেখানে 3 বোনের একজনও নেই, যা পরিবারটিকে আরো আতঙ্কিত করে তোলে। এদিকে কাজের মেয়ে লতা পুজোর ঘরে ভগবান হিরকের মূর্তিতে ফুল অর্পণ করছিল। লতা বেশ ভীত ছিল, কারণ এর আগে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। নিচতলায় কৃষ্ণ প্রাচীন ধর্মগ্রন্থ পড়ছিলেন। হঠাৎ তিনি পুজোর ঘর থেকে আসা এক অশুভ শক্তির উপস্থিতি টের পান। তিনি বুঝতে পারেন যে সেই অভিশপ্ত প্রাচীন মূর্তিটি আসলে পুজোর ঘরে রাখা আছে। তিনি দ্রুত পুজোর ঘরে যান। অন্যদিকে রিমা উর্মিকে জানায় যে তাদের মেয়েরা তাদের বন্ধুদের বাড়িতেও যায়নি। উর্মি তিতলিকে ফোন করার চেষ্টা করলে দেখা যায় ফোনটি বন্ধ। এদিকে কৃষ্ণ পুজোর ঘরে পৌঁছে যান এবং দেখেন যে ভগবান হিরকের মূর্তিটি অলৌকিকভাবে উজ্জ্বল হয়ে জ্বলছে। তিনি অনুশোচনা করেন যে মূর্তিটি এতদিন তার চোখের সামনে ছিল, কিন্তু তিনি তা চিনতে পারেননি। এই ঘটনার মধ্যে দিয়ে তৃতীয় পর্বটিও শেষ হয়ে যায়। চতুর্থ পর্বের শুরুতে টানিয়ার মা অর্থাৎ স্যামির মা মায়াকে দেখানো হয়। স্যামি হলো সেই ছেলে যে তিতলিকে প্রেমের ফাঁদে ফেলেছিল। পাড়ার লোকজন মায়ার ছেলেকে নিয়ে কটূক্তি করায় মায়া অত্যন্ত বিরক্ত হয়ে বলেন যে স্যামির সাথে তার কোনো সম্পর্ক নেই। এরপর একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য আসে, যেখানে দেখা যায় 30 বছর আগে মায়ার শাশুড়ি তাকে একটি বক্স দিয়ে বলেছিলেন এটি সাবধানে রাখতে। বক্সটি ছিল হলদার পরিবারের একটি অভিশপ্ত সম্পদ। যেদিন এই বক্সটি খালি হবে সেদিন হালদার পরিবার ধ্বংস হয়ে যাবে। মায়া বর্তমানে যখন বক্সটি খালি দেখেন, তিনি বুঝতে পারেন তার বংশে আর কেউ বেঁচে নেই। হতাশায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বর্তমানে তিতলির পরিবার তাদের নিখোঁজ মেয়েদের নিয়ে ভীষণ চিন্তিত।
কৃষ্ণা তাদের সেই অভিশপ্ত মূর্তির ইতিহাস বলেন। তিনি জানান প্রায় 100 বছর আগে ঘটা কোনো ঘটনার কারণে এই মূর্তিটি অভিশপ্ত হয়েছে, যা তার গুরু তাকে জানিয়েছিলেন। কৃষ্ণা তার অলৌকিক ক্ষমতা দিয়ে দেখার চেষ্টা করেন মেয়েরা কোথায় আছে। তিনি দেখতে পান যে তিতলি ও তার বোনেরা স্যামের সাথে কলকাতায় পৌঁছে গেছে এবং স্যামি তাদের একটি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। কিন্তু কৃষ্ণার এই দূরদৃষ্টি কোনো একটি শক্তিশালী অশুভ শক্তি আটকে দেয়। কৃষ্ণের মৃত গুরু আবির্ভূত হয়ে তাকে ধৈর্য ধরতে বলেন। সময়ের আগে কিছু করার চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে এবং এই সমস্যার সমাধান ওই অভিশপ্ত মূর্তির মধ্যেই লুকিয়ে আছে। সবশেষে তিতলির বাবা শুভকে জানান যে তিনি তার দাদুর কাছে সম্পূর্ণ নামক একটি জায়গা সম্পর্কে শুনেছিলেন, যার সাথে হয়তো এই রহস্যের কোনো যোগসূত্র আছে। শুভ ব্যাখ্যা করেন যে তিনি তার দাদাদের কাছ থেকে শুনেছেন তাদের পূর্বপুরুষরা সবাই বৌদ্ধ ছিলেন। তাদের একজন পূর্বপুরুষ ছিলেন ওখানকার প্রধান সন্ন্যাসী, যার নাম ছিল রত্নকর শান্তি। আজ থেকে প্রায় 100 বছর আগে তিনি সেখানে প্রধান ছিলেন এবং তার শিষ্যের নাম ছিল বজ্রকেতু। কৃষ্ণ এবং শুভ যখন গাড়িতে করে নন্দদিঘি মাঠের দিকে যাচ্ছিলেন, তখন শুভ প্রশ্ন করেন যে যদি অভিশাপটি সম্পূর মাঠ থেকে শুরু হয়ে থাকে তবে তারা অন্য মাঠে কেন যাচ্ছেন। কৃষ্ণ তাকে বুঝিয়ে বলেন যে প্রাচীনকালে নালনন্দা, সম্পুর, বিক্রমশিলা এবং নন্দদিঘি সবগুলো মঠ একে অপরের সাথে এমনভাবে যুক্ত ছিল যেমন মানুষের শরীরে স্নায়ু এবং নার্ভ যুক্ত থাকে। তারা একটি অদৃশ্য শক্তি দিয়ে একে অপরের সাথে কানেক্টেড। নন্দদিঘি মঠের একটি ধ্বংসাবশেষের মাধ্যমে সম্পুর মাঠের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব এবং আসল সত্য জানা সম্ভব। অন্যদিকে স্বামী তিতলিদের ধোঁকা দিয়ে চায়না টাউনের একটি রেস্তোরাঁয় নিয়ে যায়। সেখানে খাবারের সাথে নেশা জাতীয় ঔষধ মিশিয়ে তাদের অজ্ঞান করে ফেলা হয়। স্বামী আসলে তাদের পাচার করার উদ্দেশ্যে সেখানে নিয়ে এসেছে। এইদিকে হঠাৎ করে কৃষ্ণদের গাড়ির সামনে সেই 3টি মেয়ের আত্মা চলে আসে এবং তাদের পথ দেখায়। তারা নন্দদিঘি মাঠে পৌঁছে কৃষ্ণ ধ্যানে বসেন এবং সেই প্রাচীন ধ্বংসাবশেষের মাধ্যমে 100 বছর আগের অতীতে ফিরে যান। সেখানে দেখা যায় প্রধান সন্ন্যাসী রত্নকর শান্তি তার শিষ্য বজ্রকেতুকে অভিশাপ দিচ্ছেন। বজ্রকেতু অমর হওয়া এবং অতিপ্রাকৃত শক্তি পাওয়ার লোভে মঠের পবিত্র স্থানে নরবলি দিয়েছিলেন। শাস্তিস্বরূপ রত্নকর শান্তি তাকে অভিশাপ দেন যে তার বংশের পরবর্তী প্রজন্মগুলো এই পাপের ফল ভোগ করবেন। বর্তমানে স্বামী যখন তার বন্ধুদের সাথে মদ খাচ্ছিল, তখন সে হঠাৎ নিজেকে সেই 100 বছর আগের পরিবেশে দেখতে পায়। সে নিজের শরীরে বজ্রকেতুর মতো চিহ্ন দেখতে পায়। এর থেকে বোঝা যায় যে স্বামী আসলে সেই অভিশপ্ত বজ্রকেতুরই বংশধর এবং ইতিহাসে সেই ভয়ঙ্কর চক্রটি আবার পুনরাবৃত্ত হতে চলেছে। স্বামী তার বন্ধুদের সামনে আহত অবস্থায় বসে পড়ে। তার হাতের সেই চিহ্নটি তখনও জ্বলছিল। আর এরই মধ্যে দিয়েই চতুর্থ পর্বটি শেষ হয়ে যায়। পঞ্চম পর্বের শুরুতে দেখা যায় রত্নকর শান্তি বজ্রকেতুকে অভিশাপ দিচ্ছেন। বজ্রকেতু পবিত্র মঠের ভেতরে লর্ড হেরোকের সামনে নরবলি দিয়ে নিজের শক্তি বাড়ানোর এবং অমর হওয়ার মহাপাপ করেছিলেন। লর্ড হেরুক এই রক্তপাত পছন্দ করেননি, তাই রত্নকর শান্তি ঘোষণা করেন যে বজ্রকেতুর আগামী সব প্রজন্ম অভিশপ্ত হবে। এই অভিশাপের সাক্ষী হিসেবে একটি সমরক চিহ্ন তৈরি করা হয়। এটি লর্ড হেরুককে নয়, বরং বজ্রকেতুর করা সেই পাপকে নির্দেশ করে। এটি শক্তিকে একটি নির্দিষ্ট পথে চালিত করত। এই অভিশাপের সাজা তাকে 100 বছর ধরে ভোগ করতে হবে। প্রতি 100 বছরে তার বংশে তার মতোই একজন রাক্ষস বা অশুভ শক্তির জন্ম হবে, যার ফলে তার বংশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। ঠিক 1000 পর বজ্রকেতু পুনরায় জন্মগ্রহণ করবে। ঠিক 1000 বছর পর বজ্রকেতু পুনরায় জন্মগ্রহণ করবে, কিন্তু এই রেলিক বা ফলকটি তার কাছে কখনোই পৌঁছাবে না। কৃষ্ণ জানতে পারে যে স্বামী হলো বজ্রকেতুর পুনর্জন্ম। স্বামী যখন আয়নায় নিজেকে দেখছিল, তখন সে আসলে 1000 বছর আগের তার প্রাচীন রূপকেই দেখতে পাচ্ছিল। তার হাতের চিহ্নটি কেন জ্বলছিল তারও ব্যাখ্যা পাওয়া যায়। এটি তার অবচেতন মনকে মনে করিয়ে দিচ্ছিল যে সে আসলে কে। স্বামীর আসল নাম টানিয়া। সে ছোটবেলা থেকে অপরাধ জগতের সাথে যুক্ত এবং তার স্বভাব ছিল রাক্ষসদের মতো উগ্র। পরবর্তী দৃশ্যে তিতলির বাড়িতে পুলিশ এসেছে। তদন্তকারী অফিসাররা জানেন যে সেই 3টি মেয়েকে কোনো জোর জবরদস্তি করা হয়নি। তারা স্বেচ্ছায় শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছিল। এটি মানব পাচারের একটি ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে। তিতলির বাবা কৃষ্ণের উপরে রেগে ছিলেন, কিন্তু কৃষ্ণ মেয়েদের বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে নিজে একা কাজ করার সিদ্ধান্ত নেন। কৃষ্ণ টেনিয়া ওরফে স্বামীর বাড়িতে যান। সেখানে গিয়ে জানতে পারেন টানিয়ার মা মারা গেছেন এবং টেনিয়া তার শেষ কাজ করতেও আসেনি। কৃষ্ণ বলে এই বংশের শিকড় তো আগেই পড়ে গেছে, এবার গাছটি উপড়ে ফেলার সময় এসেছে। কৃষ্ণ একটি ট্যাক্সিতে বসে সেই র্যালিকটিকে ক্যাম্পাস হিসেবে ব্যবহার করে মেয়েদের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছেন।
অন্যদিকে টেনিয়ার বন্ধুরা মেয়েদের ক্ষতি করার কথা বললে টেনিয়া রেগে যায় এবং তাদের রক্ষা করার নির্দেশ দেয়। এইদিকে সামিকে আমরা অন্য একটি মেয়ের সাথে দেখি। সামি তাকে অভিনেত্রী বানানোর স্বপ্ন দেখিয়ে পাচার করতে চেয়েছিল, কিন্তু তখনই আগের সেই 3 মেয়ের আত্মা এসে তাকে ভয় দেখাতে শুরু করে। তারা তাকে মনে করিয়ে দেয় সে কত মেয়ের সাথে অন্যায় করেছে এবং তার আর কত রক্তের প্রয়োজন। এতে আতঙ্কিত হয়ে স্যামি সেই মেয়েটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সবাই তাকে অবাক হয়ে দেখছিল। ঠিক সেই সময় ওই আস্থানায় তিতলি এবং তার বোনেরা শিবু ও রানাকে মারধর করে পালানোর চেষ্টা করে, কিন্তু সামনে থেকে পুলিশের ভ্যান চলে আসে এবং অফিসার তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। কৃষ্ণ সেখানে পৌঁছালে মেয়েদের পায় না, তবে পাশ দিয়ে যাওয়া পুলিশের ভ্যান দেখে সে বুঝতে পারে যে মেয়েদের কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। মেয়েরা তখন বড় ধাক্কা খায় যখন তারা দেখে যে ওই পুলিশ অফিসারটি আসলে অপরাধীদের সাথে মিলে আছে। স্বামীর আস্তানে পুলিশ তিতলি ও তার বোনদের নিয়ে আসে। স্বামী তিতলির সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল, তখনই তার সামনে লর্ড হেরুক এবং মাতা বজ্রবারাহীর ছবি ভেসে ওঠে, যা আসলে ডাকিনীরই এক রূপ। এটি দেখে স্বামীর পুরনো স্মৃতি মনে পড়ে যায় এবং সে অত্যাচারের সরঞ্জাম ও 100 বছর আগের সব ঘটনা মনে করে ভয় পেয়ে পিছিয়ে যায়। এরপর সে শিবু ও রানাকে বলে মেয়েদের আটকে রাখতে, যাতে তারা পালাতে না পারে। স্বামী একটি মাংসের দোকান থেকে একটি বড় দা এবং কাঠের টুকরো নিয়ে যেতে থাকে। লোকেরা তাকে বাধা দিতে গেলেও তার হিংস্র চোখ দেখে পিছিয়ে যায়। মনে হচ্ছিল যেন তার ভেতরে বজ্রকেতু জেগে উঠেছে। এইভাবে 5ম এপিসোডটি শেষ হয়ে যায়। 6ষ্ঠ বা শেষ এপিসোডের শুরুতে দেখা যায় স্বামী পুরোপুরি বজ্রকেতুতে রূপান্তরিত হয়েছে। তার চেতনা এই শরীরে প্রবেশ করেছে। সে দেওয়ালের উপর মাতা বজ্রবারাহী ও লর্ড হেরুকের ছবি খোদাই করে, যা দেখে সে খুব খুশি হয়। এইদিকে তিতলির বাড়িতে পুলিশ খবর পায় যে তিতলির ফোন ট্রেস করা হয়েছে এবং তার লোকেশন কলকাতার তালতলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাছে। পুলিশ হেডকোয়ার্টারে খবর দেয় এবং ছবিও পাঠানো হয়। স্বামীর সাথে মিলে থাকা পুলিশ অফিসারটি যখন এটি জানতে পারে সে আতঙ্কিত হয়ে পড়ে। সে স্বামীকে ফোন করার চেষ্টা করে, কিন্তু স্বামী তখন তার উন্মোদনায় মত্ত ছিল। বাধ্য হয়ে অফিসার নিজেই সেখানে রওনা দেয়। স্বামী 100 বছর আগের অসম্পূর্ণ থাকা তার সাধনা পূর্ণ করতে তিতলিকে বলি দিতে চায়। সে যখনই তিতলিকে বলি দিতে যাবে, কৃষ্ণ সেখানে পৌঁছে তার অলৌকিক ক্ষমতা দিয়ে দাটিকে আটকে দেয়। কৃষ্ণর শক্তি বজ্রকেতুর চেয়েও বেশি ছিল। কৃষ্ণ জানায় যে 100 বছর আগে রত্নকর শান্তি তাকে অভিশাপ দিয়েছিলেন যে 100 বছর পর লর্ড হেরুকের সঙ্গিনী মাতা বজ্রবারাহী নিজে এসে বজ্রকেতুকে দণ্ড দেবেন, আর তিনি তিতলির রূপে জন্ম নিয়েছেন। অর্থাৎ তিতলির ভেতরে মাতা বজ্রবারাহীর শক্তি লুকানো আছে। কৃষ্ণর সাথে বজ্রকেতুর লড়াই শুরু হয়। কৃষ্ণ তিতলিকে তার ভেতরের ডাকিনী রূপ বা মাতাকে জাগিয়ে তুলতে বলে, কিন্তু তখনই ওই পুলিশ অফিসার পিছন থেকে এসে কৃষ্ণকে গুলি করে দেয়। কৃষ্ণ তিতলির ভেতরের মাতাকে আহ্বান করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেখানে থাকা মোমবাতি এবং প্রদীপগুলো নিভে যায়, যার অর্থ মা তার প্রার্থনা গ্রহণ করেছেন। হঠাৎই সেখানকার পরিবেশ পাল্টে যায় এবং তিতলি বজ্রবারাহী রূপে আবির্ভূত হয়। বজ্রকেতু মায়ের সামনে নতজানু হয়ে ক্ষমা চায়। মা প্রথমে তার মাথায় হাত বুলিয়ে দিলেও পরে তার পাপের কথা মনে পড়তেই তাকে বধ করে। এরপর অফিসারকেও হত্যা করা হয়। মা বজ্রকেতুর কাটা মুন্ডুটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, যা অশুভ শক্তি বিনাশের প্রতীক। এদিকে কৃষ্ণের অবস্থা দেখে মা ব্যথিত হন এবং তার ক্ষতগুলো সারিয়ে থেকে পুনরুজ্জীবিত করেন। এতে কৃষ্ণ খুব খুশি হন এবং তিতলি জ্ঞান ফিরে আসে, অর্থাৎ মা এখন শান্ত। কিছুক্ষণ পর পুলিশ আসে, কিন্তু সেখানে মৃতদেহ এবং 3 মেয়ে ছাড়া আর কেউ ছিল না। কৃষ্ণ ততক্ষণে সেখান থেকে চলে গেছেন। পুলিশ ভেবে নেয় যে অফিসার এবং স্বামীর দলের মধ্যে কোনো ঝগড়া হওয়ায় হয়তো এই কাণ্ড ঘটেছে। কৃষ্ণ এই অভিশপ্ত ধ্বংসাবশেষটি নিয়ে দূরে কোথাও চলে যান। মেয়েরা বাড়ি ফিরে জানায় যে কৃষ্ণ আঙ্কেলই তাদের প্রাণ বাঁচিয়েছে। ভিডিওর শেষে দেখা যায় কৃষ্ণ নদীর তীরে পবিত্র ছাইয়ের সাথে সেই ধ্বংসাবশেষটি মাটি চাপা দিচ্ছেন এবং উপরে অপরাজিতা ফুল রাখছেন। তখনই তার গুরু উপস্থিত হয়ে জানান যে এখানকার কাজ শেষ এবং তাকে এখন অন্য কোথাও যেতে হবে। এভাবে কৃষ্ণ ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাহায্য করতে থাকেন এবং এখানেই এই সিরিজের সমাপ্তি ঘটে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।